প্রচণ্ড গরমের একটা বিকেলে যদি এরকম ঢেউ পায়ে লাগিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের গভীরে যাওয়া যায়, বলুন তো কেমন লাগবে? সেই ফিলিংসটা নেওয়ার জন্যেই আর সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে এই গরমে একটুখানি স্বস্তি পেতে চলে এসেছি গঙ্গাসাগরে। যেমন আপনাদের বলেছিলাম আমার আগের ছোট্ট ট্রেলারটায়। তো চলুন সেই সাগর পাড়ের বৃত্তান্ত নিয়ে আজকে আমার প্রথম পর্ব শুরু করি। সবাইকে স্বাগত নতুন এপিসোডে। দেখুন দেখুন ওইদিকে দেখাচ্ছি কি কেমন গোল থালার মতো চাঁদটা উঠেছে। ও পাশেই লাইট হাউস আছে, হালকা আলোটা দেখতে পাচ্ছেন ডান দিকে মাঝে মাঝেই, ওটা লাইট হাউসের আলো। তো শুরু থেকে শুরু করি, চলুন। প্রচণ্ড গরম, কিন্তু মনটা চাইছিল একটু স্বস্তি, তাই জন্য আজকে একদম দেখুন ভোরবেলা বেরিয়ে পড়েছি। হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি। আমরা যাব আজকে এসপ্ল্যানেড, ওখান থেকে বাস ধরবো। তো বাস ধরে কোথায় যাব সে তো অবশ্যই আপনাদের বলবো। তার আগে এই নস্টালজিক হাওড়া ব্রিজটাকে সামনে থেকে দেখে কি অদ্ভুত লাগছে। অনেক দিন হাওড়া ব্রিজ দিয়ে কোথাও যাওয়া হয়নি। প্রত্যেক দিন আমার সেকেন্ড ব্রিজ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়, দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে রোজ আমার যাতায়াতের রাস্তা। সেখানে আজকে হাওড়া ব্রিজ দিয়ে যেতে গিয়ে সেই একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। সেই আমাদের পুরনো সেতু, কত দিন ধরে কত বছর ধরে মানুষের ইমোশনের সঙ্গে জড়িয়ে আছে এই সেতু। শুধু যে যাতায়াতের সঙ্গে সম্পর্ক তাই তো নয়, রবীন্দ্র সেতু বা আমাদের এই হাওড়া ব্রিজ যাকে আমরা বলি, মনের ভীষণ কাছে। তো চলুন, আমরা হাওড়া ব্রিজ তো পেরিয়েই গেলাম, সামনেই আমাদের ডেস্টিনেশন আসছে। একদম নেমে আপনাদের সঙ্গে বাসে উঠে কথা হবে। বাস ছেড়ে দিয়েছে, একদম জানলার ধারে সিট পেয়েছি। এই আমরা ময়দান পেরোচ্ছি। তো আমাদের বাস কোথায় যাচ্ছে তাই তো আপনাদেরকে সেটাই বলবো। আসলে গঙ্গাসাগর যাচ্ছি, তো বাসে করে যেতে হলে আপনাদের এসপ্ল্যানেড থেকে বাসে উঠতে হবে, যেমন আমরা উঠলাম। এই এসপ্ল্যানেড থেকে বাসে উঠে আপনি নামতে পারেন কাকদ্বীপ বা নামখানা, যে কোনো একটা জায়গায়। এই বাসটা কিন্তু নামখানা হয়ে, যেটায় আমরা উঠেছি, নামখানা হয়ে চলে যাবে বকখালি। এখন বকখালি যেতে গেলে তো আর আগের মতো নদী পার হতে হয় না, ব্রিজ হয়ে গেছে। সেই ব্রিজ পেরিয়ে বাস চলে যাবে বকখালি। আর আমাদের ডেস্টিনেশন আজকে আমরা নামবো নামখানায়। কাকদ্বীপে নেমেও যাওয়া যায়, লট নাম্বার 8 থেকে বড় ভেসেল আছে, তো সেটা হয়েও যাওয়া যেতে পারে। কিন্তু সেটার ভেসেল ছাড়ার পার্টিকুলার কিছু টাইম থাকে, জোয়ারের ওপর নির্ভর করে। তো অবশ্যই যখন আপনারা কাকদ্বীপে নামবেন, গেট নাম্বার বা লট নাম্বার 8 থেকে যখন ভেসেলে উঠবেন, ভেসেল পারাপারের টাইমটা জেনে নিতে হবে নেট থেকে। আর আজকে আমরা নামছি নামখানায়। নামখানা থেকেও লঞ্চ আছে, লঞ্চের সাথে জোয়ার বা ভাটার সেভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু লঞ্চের টাইমিংটার গ্যাপটা একটু বেশি। তো দেখা যাক, চলুন নামখানায় নামি, সেখানে নেমে তারপরে দেখতে হবে কিভাবে কোন সময়ে আমরা লঞ্চ পাই, এবং আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে লঞ্চের টাইমটাও শেয়ার করে দেওয়ার। বাঁদিকে দেখুন পৈলানের মন্দির পেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি ডায়মন্ড হারবারের দিকে। তো দেখা যাক কতক্ষণে আমাদের বাস নামখানায় আমাদের পৌঁছে দেয়। আমরা উঠেছি কিন্তু ঠিক 7:30টার সময় বাসে। তো আপনাদের অবশ্যই যখন নামবো টাইমটা বলে দেবো যে কতক্ষণ আমাদের বাসের সময় লাগলো। আমাদের নামখানায় নামালো বাস ঠিক 11টা বাজতে 5 মিনিট এরকম আগে। আর আমরা সেখান থেকে একটা টোটো নিয়ে দেখুন নামখানায় যেখান থেকে আমাদের লঞ্চ পাবো সেখানে চলে এসেছি, সেই ঘাটে চলে এসেছি। তো একটা লঞ্চ এই সবে বললো 11টা নাগাদ বেরিয়ে গেছে, নেক্সট লঞ্চ আসার সময় এখন বেশ খানিকটা আছে, বললো 1:30টা নাগাদ ছাড়বে। এই যে সামনে সেতুটা দেখছেন, এটাই কিন্তু বকখালি যাওয়ার সেতু, নতুন হয়েছে। এই সেতু হওয়ার পরে কখনো বকখালি আর যাওয়া হয়নি, ইচ্ছে রইল কখনো বকখালি যাওয়ার। আর আমরা অপেক্ষা করি আপাতত 1:30টার আগে লঞ্চ ছাড়বে না। লঞ্চের টাইমিং নামখানাতে যে ট্রেন আসে সেই ট্রেনের ওপর নির্ভর করে। 12:50-এ একটা ট্রেন, লোকাল ট্রেন ঢোকে নামখানা স্টেশনে, তার লোকজনের জন্যই অপেক্ষা করে। তো সেটা এসে গেলেই 1:20 থেকে, ওটা একটু লেট করে 1:15-তেও ঢোকে, তাই জন্য এনারা টাইম রেখেছেন 1:30টা এনাদের লঞ্চ ছাড়ার। তো দেখা যাক আমাদের কপালে কি আছে।
ঠিক 1:30টার সময়, যেমন এনারা বলেছিলেন আমাদের লঞ্চ ঠিক 1:30টার সময় ছেড়ে দিয়েছে। দেখুন আমরা এখন ওই নামখানা ব্রিজের দিকেই যাচ্ছি, এই ব্রিজের তলা দিয়েই কিন্তু আমাদের লঞ্চ যাবে। তো প্রচণ্ড আওয়াজ ইঞ্জিনের, যার জন্য মানে আমি আমার গলার আওয়াজও শুনতে পাচ্ছি না ভালো করে, আপনারা শুনতে পাচ্ছেন কতটুকু আমি জানি না। তো চলুন যেতে যেতে আস্তে আস্তে কথা হবে। আমাদের সঙ্গীরা যে শুধু চলে এসে উড়ে বেড়াচ্ছে তাই নয়, ওরা কিন্তু আমরা এই আমাদের লঞ্চে খাবার বিক্রি করতে উঠেছে, ওদেরই খাবার, পাখিদের খাবার, তো সেগুলো দিচ্ছি। ওরা কিন্তু রীতিমতো ক্যাচ নিচ্ছে। আমি তাক করে আছি মোবাইল, আপনাদের একটা ক্যাচ নেওয়া অবশ্যই দেখানোর ইচ্ছা আছে। তো দেখি সেই সুযোগটা কখন হয়। এই যে দেখুন, প্রত্যেকে ভালো করে খেয়াল করুন, ও কিন্তু দিব্যি ক্যাচ নিয়ে নিল। তো একদম উড়ে বেড়াচ্ছে আমাদের ঠিক লঞ্চের পাশে পাশে, যতটা রাস্তা আমরা যাচ্ছি পাখিরাও কিন্তু আমাদের পাশে পাশে ঠিক ওদের ডানায় ভর করে উড়ে যাচ্ছে। আর আমরাও প্রায় চলে এসেছি, 40 মিনিটের সফর অতিক্রান্ত হয়ে গেছে। আমি শুনলাম মোটামুটি নামাতে 50-55 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। তো নাবাবে যে জায়গাটায়, সেটার নাম বেনুবন। তো দূর থেকে আমরা বেনুবন দেখতে পাচ্ছি। চলুন নেবে কথা হবে আপনাদের সাথে আবার। দেখুন জোয়ারের জল ঢুকছে, আস্তে আস্তে জোয়ারের জল আসছে। এতক্ষণ ভাটা চলছিল যেটা আমি শুনলাম, এখন কিন্তু জোয়ার আসছে। তো জোয়ারের জল নাকি এভাবেই ঢোকে, আমি হালকা একটু আপনাদের জুম করে দেখালাম। বেনুবনে নেমে পড়েছি। এখান থেকে টোটোর ব্যবস্থা আছে, অটোর ব্যবস্থা আছে, চাইলে শেয়ারে যাওয়া যেতে পারে, চাইলে নিজের পুরো রিজার্ভ করেও যাওয়া যেতে পারে। তো চলুন আমরা আপাতত চলে যাব গঙ্গাসাগরে, যেখানে আমরা থাকবো। ওনারা বললেন বেনুবন থেকে টোটোয় খুব বেশি হলে 40 থেকে 45 মিনিট লাগে। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে, আপনাদেরকে পুরো গঙ্গাসাগর ঘুরিয়ে দেখাবো। আর জানাবেন এই এপিসোডটা কেমন লাগলো। আর একদম শেষে দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম এখানে লঞ্চের টাইমিংটা। প্রত্যেকের সাথে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে। ধন্যবাদ।